শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের দিনটা ছিল শুক্রবার। তো চলো আজকে সকাল থেকে কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো লাস্ট অবধি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলায় মেয়ের খাবার বানানো থেকে। মেয়ে তো সকালবেলা স্কুলে যাবে, তাই সকালবেলায় ওর জন্য খাবারটা বসিয়ে দিলাম। ওদিকে খাবারটা হতে থাকুক। আজকে আবার মেয়ের বায়না হয়েছে যে সে আলু পরোটা নিয়ে যাবে টিফিনে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলো আলু পরোটাই করে দিই। প্রত্যেক দিন সকালে এইসব করা হয়ে ওঠে না, সময়টা কম থাকে, সেই জন্য করতে পারি না। তো আজকে যখন একটু তাড়াতাড়ি উঠেছি তো ভাবলাম যে আজকে আলু পরোটাটা করেই দিই। তো এই যে আলু পরোটা করার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে একটু আটা দিয়ে দিয়েছি, তার মধ্যে স্বাদ মতো নুন, একটুখানি আচার, আর হচ্ছে জোয়ান আর পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, কিন্তু ও যেহেতু ছোট তার জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না। আর ঘরে একটুখানি বিটরুট গ্রেট করা ছিল, তো সেটাই হচ্ছে অ্যাড করে দিয়েছি। তো এই যে এগুলো সব ভালো মতো মেখে নিয়েছি। মেখে নিয়ে এইভাবে কিন্তু আটা দিয়ে বেলে নেবো। আলু মানে আটার মধ্যে আলুর পুর ভরেও কিন্তু ভাজা যায়, ওইটা একটু টাইম টেকিং, তাই ভাবলাম এইভাবে শর্টকাটে করে দিই। খেতেও ভালো লাগবে আর হচ্ছে জিনিসটা তাড়াতাড়িও হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু একটাও সাইজ মতো হয়নি, মানে পুরো গোল আমি করতেই পারছিলাম না। তো ভাবলাম এইভাবেই ভেজে দিই। যেহেতু জিনিসটা নরম হয়েছে তাই পুরো গোল করাটা মানে একদম অসম্ভব হয়ে যাচ্ছিল, আমি কিছুতেই করতে পারছিলাম না। যদিও বা আমি লুচি অত ভালো বেলতে পারি না, তো তবুও যাই হোক চেষ্টা করেছিলাম, করতে পারিনি। তো এই যে ওর জন্য দুটো ভেজে দিলাম। আর এর মধ্যে না আজকে ছোট টিফিন বক্সটাতেই দিলাম, বড় টিফিন বক্সে দিলাম না, যে শুধু তো পরোটাই দেবো। আর ওই ছোটো বাটিটাই একটুখানি সস দিয়ে দিয়েছি। আর এদিকে ও তো রেডি হয়ে গেছে, আর এই জুতোটা পরতে পারে না বলে জুতোটা আমি পরে দিলাম। তো স্কুলে বেরিয়ে গেল। তারপর চলে এলাম দুপুরের জন্য রান্না করতে, মানে অফিসের জন্য রান্না করতে হবে, অফিসে খেয়ে বেরোবে, নিয়ে যাবে, তার জন্য। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে করব ডিমের ঝোল। তো ভাত আর ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আজকে যেহেতু সকালে আলু পরোটা করেছিলাম, তাই কিন্তু আর ঘরের কাজগুলো আমি করতে পারিনি। ভেবেছিলাম যে পরে করব, কারণ প্রত্যেক দিন বায়না করে টিফিন নিয়ে যাওয়ার। তো আর এই সব করে দিলে না পুরো টিফিনটাই শেষ করে আসে, নইলে সে এসে ভাত খেতে খেতে 3টে বেজে যায়, অতক্ষণ টাইমটা না খেয়েই থেকে যায়। তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো তো আমার পরে করলেও চলবে, আগে ওর টিফিনটা করে দিই। তো সেই মতো আমি টিফিনটা করতে চলে গেছিলাম, আর এই কাজগুলো কিন্তু করিনি। এদিকে ভাতটাও সেদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু ডিমটাও আমার সেদ্ধ হচ্ছে। তো ভাবলাম সেই ফাঁকে এসে নিয়ে বিছানাটা ঠিক করে নিই। তো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। সকালবেলা তো এমনি গুছিয়েই রাখে, পরে দিয়ে আমি ভালো করে কিন্তু সবগুলোকে গুছিয়ে রেখে দিই। মানে মশারি কম্বল সব কিন্তু গুছিয়ে দেয়, আমি শুধু পরে এসে দেখোই তোমরা, আমি শুধু প্লেস করে নিই, ব্যাস এতটুকু কাজে। আর বিছানাটা একটু ভালো করে টান টান করে ঝেড়ে রেখে দিই, এতটুকুই আমি করি, তাছাড়া কিন্তু বাকিটা ওই করে রাখে। তো যাই হোক, বিছানাটা তো আমার গোছানো ঝাড়া হয়ে গেল। তো ভাবলাম যে হাতে যখন সময় আছে তাহলে এই জিনিসগুলো একটু ঝেড়ে নিই। এদিকে দেখো আমি কাজ করতে করতে আমার চুলটাও খুলে গেল। তো ভাবলাম যে আজকে সকালে উঠে তো মাথাটাও আমি ঠিকমতো চুলগুলোকেও আছড়াতে পারিনি, তো ভাবলাম যে একটু আছড়িয়েই নিই। তো এই যে চুলটা আছড়িয়ে নিচ্ছি। আর এই যে আমার সারাদিনের একই হেয়ারস্টাইল, যে উঁচু করে এই যে একটা ঝুঁটি বেঁধে নেবো। আর এখন এত হেয়ার ফল হচ্ছে বর্ষার জন্য যে একদম পাগল হয়ে যাচ্ছি আমি, প্রচণ্ড চুল উঠছে। তো এই যে চুলটা বেঁধে নিয়ে ড্রেসিং টেবিলটা হালকা পরিষ্কার করে নিলাম, নিয়ে বাকি যে জিনিসগুলো একটু এলোমেলো হয়েছিল সেগুলোকে প্রপার জায়গায় রেখে সব কিছু ঠিক করে প্লেস করে নিলাম। তারপর চলে এলাম বইয়ের ওর টেবিলটা গোছাতে, কারণ এখান থেকে বই নেয়, বই রাখে, প্লাস এখানে বসে ড্রয়িং করে। তো একটু তো এলোমেলো হয়ে থাকেই, বাচ্চা মানুষ আর কতই গুছিয়ে রাখবে। আর আমার দেখো এত ঠান্ডা লেগেছে, এই বর্ষায় বারবার করে বৃষ্টিতে ভিজছি, আর হচ্ছে সেই হিসেবে আমার মানে সর্দি লেগে গেছে। তো যাই হোক, এই যে টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে এসে দেখি ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আর আজকে করবো একটুখানি পটল ভাজা। এইভাবে গোটা গোটাভাবে পটল ভাজা কিন্তু আমি অনেক দিন পর রান্না করছি।
মানে প্রায় 1-2 মাস হয়ে গেল আমি এইভাবে পটল ভাজা রান্না করিনি। তো ভাবলাম যে এইভাবে একটু পটল ভাজাটা করে নিই। এইভাবে পটল ভাজা খেতে কিন্তু আমার বেশ লাগে। আমার হাজব্যান্ড বলে যে ভেতরটা একটু কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু ও অত ভালোবাসে না, কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে এইভাবে পটল ভাজা। আবার খাবে না এমন নয়, খায়ও। তো সেই জন্য আমি আর হচ্ছে এইভাবেই পটল ভাজা করলাম। তো পটলটা ভাজা হয়ে গেল, তারপরে এই যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটাও আমি ভেজে নিলাম। আজকে করব শুধু পটল ভাজা আর ডিমের ঝোল আর একটুখানি লাউয়ের তরকারি। এই সপ্তাহে না 3 থেকে 4টে লাউ এনেছে, আর লাউগুলো এত সুন্দর ছোট ছোট কচি কচি যে লাউগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে একটা করে লাউ রান্না করলে আমাদের একবেলা বেশ ভালোভাবে হয়ে যাচ্ছে। তো এই যে আগে এই কড়াই হচ্ছে ডিমের ঝোলটা বসিয়ে দেবো, তারপরে পাশের কড়াইয়ে লাউটা ভালো করে কেটে নিয়ে লাউটা বসিয়ে দেবো, কারণ ডিমের ঝোলটা তো হতে টাইম লাগবে। আর এই ঝোলটা কষাতে কষাতে আমি কিন্তু ওই হাতেই লাউটা কেটে নেবো। তো এই যে ডিমের ঝোলের জন্য যা যা মশলা লাগে, আর আজকে না কোনো মশলাই আমি বাটবো না, আজকে সব কিছু আমি একটু গোটা গোটা করেই দেবো। মানে পেঁয়াজ, রসুন, আদা সবগুলোকে ওই চপার মেশিনে চপ করে নিয়েছি, একদম মিহি চপ করে নিয়েছি, যাতে একদম গলে যায় তাড়াতাড়ি, সেরকম চপ করে নিয়ে আমি কিন্তু দিয়েছি। আর গুঁড়ো মশলাতে রান্না করেছি, কোনো বাটা মশলা ইউজ করিনি ডিমের ঝোলটা। আর সত্যি বলতে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ওই ডিমের মানে বাটা মশলার ঝোলের থেকে না আমার হাজব্যান্ডের বেশি এই রকম ঝোলটা খেতেই ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো লাউটাও কেটে নিয়েছি, আর লাউয়ের চোচাগুলো রেখে দিলাম মানে বাটা খাওয়ার জন্য। লাউয়ের খোসা বাটা কিন্তু খেতে দারুণ লাগে, একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে। তো যাই হোক, লাউটাও কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম। লাউটা ধীরে ধীরে হতে থাকুক, আর এদিকে ডিমটাও আমি করতে থাকি। আর লাউটা দেখো এতটুকু ছিল যে মানে একটুখানি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাতেই এত জল বেরিয়ে গেছে। আমি একটু এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। আর এদিকে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে ভালো মতো কষানো, তাই হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। আবার অফিসে খেয়ে যাবে, তাড়াতাড়ি না করলে আবার খেতেও পারবে না। তো আর এদিকে লাউটাও বসিয়ে দিয়ে, মানে লাউটা হতে থাকুক, এদিকে ডিমের ঝোলটাও ফুটতে থাকুক, দুটো কিন্তু একসাথেই হয়ে যাবে। লাউটা যেহেতু প্রচণ্ড কচি, তাই একদমই রান্না হতে বেশি টাইম নেয়নি। চলো এদিকে এবারও টিফিনটা গুছিয়ে ফেলি। তো এই যে পটল ভাজা করেছিলাম সেটা দিলাম, আর এই যে লাউটা দিয়ে দিচ্ছি, আর তারপরে হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে দেবো। আর যা যা রান্না করি সব কিছুই কিন্তু আমি টিফিনে দিয়ে দিই, এক্সট্রা করে ওর জন্য আর অন্য কিছু টিফিন বানানো হয় না। আসলে একা হাতে এত মানে এক্সট্রা করে আবার টিফিন বানাবো, আবার রান্না করব, এইসব আমি করতে পারি না। তাই ও বলে যে যা রান্না হবে সেটাই আমার টিফিনে দিয়ে দিও, সেটা আমি খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, সেই রকম করেই চলে আসছে। আজ থেকে প্রায় 10 বছর হয়ে গেল আমরা এইভাবেই চলছি। তো সেইভাবেই চলা হয়। আর ও না দুপুরবেলা একটু ভাত খেতেই বেশি ভালোবাসে, তাই আর আমি অন্য রুটি বা অন্য তরকারি টরকারি সেরকম কিছু বানিয়ে দিই না। তো আর আমারও ধরো বারবার রান্না করাটা মুশকিল হয়ে যায়। তো এই যে এদিকে টিফিনটা দিয়ে দিলাম, ও অফিসে বেরিয়ে গেল, আর এদিকে চলে আসলাম আমি মেশিনটা বসিয়ে দিতে। কারণ মেশিনটা এখন বসিয়ে দিলে পারে প্রায় 45 থেকে 50 মিনিট টাইম নেয় মেশিনটা জামা কাপড়গুলো কাচতে। তো ওগুলো কাচতে কাচতে চলো আমি আমার বাকি ঘরের কাজগুলো করে নিই। তো এই যে সোফাটা সকালবেলা পরিষ্কার করেছিলাম, কিন্তু তবুও ওই যে একটু একটু বসা হয় না, ওতে একটু জড়িয়ে জড়িয়ে যায়। আসলে কভারটা না অনেকটাই ছোট, ভেতরটা বেশি যায় না, অল্প করে যায়, আর পরে দিয়ে না সমস্ত মানে কভারটা জড়িয়ে যায়। তো সেই জন্য কভারটাকে বারবার আমার ঠিক করতে হয়। তো এই যে সোফাটা হালকা গুছিয়ে নিলাম, সোফাটা গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে গ্যাসটাকে পরিষ্কার করতে। রান্না করার পর রান্নাঘরটা যত তাড়াতাড়ি সম্ভব পারি পরিষ্কার করে রেখে দিই, কারণ রান্না করার পর না আর আমার রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না। তাই ভাবি যে একবারে বের হওয়ার আগেই সমস্তটা পরিষ্কার করে বের হব। তো সেই মতে ওই গ্যাসটাকে মুছে নিয়ে, আর এবার যে সেলফটা, সেই সেলফটাকে পুরো ভালো করে মুছে নেবো, কারণ একটু তো তেল তেলে হয়ে যায়। আর সকালবেলা দুধ দিয়ে গেছে, তো ভাবলাম দুধটা একবারে বসিয়ে দিই, আমার রান্নাঘরের কাজ করতে করতে দুধটা কিন্তু আমার গরম হয়েই যাবে। আর এদিকে টেবিলে দেখো এসে দেখি যে সসের বোতলটা, যেখানে মানে ছোট আমি একটা ঢেলে রাখি, সেটা শেষ হয়ে গেছে। তো ওটাকেই রিফিল করলাম। আর বড় বোতলটা সবসময় ইউজ করি না, কারণ যেহেতু কাছে, অনেক সময় মেয়ে হাতে টাতে নেয়, ভয় লাগে যে ভেঙে না যায়।
তো যাই হোক, এই যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে টেবিলটাও মুছে নিলাম। সকালবেলায় হচ্ছে একবার তো মুছেই নিই, তারপর ওরা খেয়ে যায়, সাথে সাথে মুছে নিলেও কিন্তু একবার আমি ওই হচ্ছে একটুখানি লিকুইড হ্যান্ড ওয়াশ হোক বা বাসন মাজা যে লিকুইড হয় সেগুলো দিয়ে কিন্তু ভালো করে মুছে নিই, নইলে না তেল চিটে ভাবটা কিন্তু থেকেই যায়। আর এদিকে দেখো আমি লিখছিলাম, জল দিয়ে গেল, তো জলের হিসাবটাই লিখে রাখছিলাম। তো ভাবলাম সোফা বলছি, ফ্রিজটাও একটু নোংরা নোংরা হয়ে গেছে, তো ভাবলাম যে ফ্রিজটাও একটু হালকা মুছেই নিই, কারণ যেহেতু এখানে থাকে তো একটু মুছে না রাখলে ভালো লাগে না। ডাইনিংটার ওপরে যেহেতু রাখা হয়, সব লোকজন আসলে পরে চোখে পড়ে, একটু দেখতে খারাপ লাগে। আর জিনিসপত্র না একটু প্রত্যেক দিন মুছে নিলে কিন্তু দেখবে জিনিসগুলো একটু নতুনের মতনও লাগে। তো এই যে ফ্রিজটা মুছে নিয়ে সমস্ত বাসন আমি মেজে নিয়েছি, মেজে নিয়ে আমার ধোয়াও হয়ে যাচ্ছে। বাসনগুলো না ওপরে যে একটা ঝুড়ি রেখেছিলাম সেই ঝুড়িটা খুলে ফেলেছি, কারণ ওখানে না প্রচণ্ড তেল জমে। ও মানে গ্যাসের পাশেই লাগানো ছিল, আর যেহেতু আমরা মানে যাদের ঘর তারাই লাগিয়েছিল, তো আমি এতদিন ভাবতাম যে খুলবো না, মানে একটা দোটানার মধ্যে ছিলাম। পরে ভাবলাম যে খুলেই ফেলি, তারপরে যা হবে দেখা যাবে। তো খুলেছি, তো আমাকে কিছু বলেনি, বলছে তুমি তোমার সুবিধা মতো কাজ করতেই পারো। তো খুলে ফেলেছি। আর এখানে একটা ঝুড়ি রেখেছি, যেই বাসনগুলো মাজি সেগুলো রেখে দিই, পরে যখন বাসনগুলো শুকিয়ে যায় তারপরে আমি ওই বাসন মাজা মানে বাসনের যে র্যাকটা সেটার মধ্যে বাসনগুলো তুলে রেখে দিই। তো বাসন মাজা হয়ে গেল, রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে চলে এলাম ঘরটা মুছতে। ঘরটা মুছে নিয়ে স্নান করব, স্নান করে পুজো করব। তার মাঝখানে কিন্তু আমি জামা কাপড়টাও আমার কাঁচা হয়ে যাবে, জামা কাপড়টা আমি মেলে দিয়েছি। আর আজকে যেন ওয়েদারটা এত খারাপ, এই যে দেখো এখন দেখছো আলো ঢুকছে, এটা কিন্তু রোদেরই মানে রোদ ঢুকছে। যখন আমি জামা কাপড় কাচ্ছিলাম তখন এত রোদ উঠেছিল, আমি ওই দেখেই কেচে দিলাম যে তাড়াতাড়ি কেচে দিই, মেশিনে তো বেশি টাইম নেয় না, আর মেশিনে কাঁচা হলে কিন্তু পুরো শুকনো হয়েই বেরোয়। তো ভাবলাম যে তাহলে পারে একটু রোদ পেলে পারে জামা কাপড়গুলো আমার শুকিয়ে যাবে। ও বাবা, তারপরে যেই জামা কাপড় শুকিয়ে গেছে মেলতে যাব তো ঝমঝমিয়ে বৃষ্টি। আর মানে আর্ধেক জামা কাপড় মেলেছি, আর আর্ধেক মেলতে মেলতে পুরো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার সেই জামা কাপড় মানে তুলে নিয়ে চলে এলাম। তো এই ঘরে এসে দেখি কয়েকটা জামা কাপড় ছিল, তো ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। বিছানাটা ভালো করে না ঝাড়া থাকলে না, টান টান না থাকলে দেখতে ভালো লাগে না, তাই বিছানাটাকে ঝেড়ে নিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। যেহেতু ঘরগুলো প্রত্যেক দিন মোছাই হয়, আর আমার ঘরে যেহেতু মানে মেয়ে তো একাই, সেইভাবে নোংরা করা হয় না, তাই কিন্তু আমার মানে কাজগুলো ঝটপটি হয়ে যায়, মানে অত আমাকে খাটনি করতে হয় না। যে আর দেখবে একদিন দুদিন ঘর মুছলে কিন্তু বেশি খাটনি করতে হয়, জলটা কিন্তু মানে বেশি ঘোলা হয়ে যায়, মানে ঘরটা আর কি বেশি নোংরা হয়। কিন্তু ডেলি মুছলে সেই ঘরটা আর কি নোংরা হবে বলো, সারাদিন তো ওরা থাকেই না। মেয়ে তো সে 3টের সময় আসে, আসার পর কিন্তু ওর মতো ব্যস্তই থাকে, পড়াশোনা, তারপরে কোনো দিন নাচ থাকে, কোনো দিন আবৃত্তি থাকে, এইসব করতে করতে কিন্তু ওর আর সময় চলে যায়। আর আমার তো সেরকম ধরো এই যে এখন মুছে টুছে বেরোলাম, তারপর আর সেরকম এই ঘরে কোনো কাজই থাকে না। তো এই যে ঘরটা মোছা হয়ে গেছে, আর এই দেখো আমি জামা কাপড়গুলো নিয়ে সবে বাইরে গেছি, কারণ মেশিনটা তো 45 মিনিট থেকে 50 মিনিট টাইম নেয়। তার মাঝখানে এতগুলো কাজ করে আমি বাইরে গেলাম যে জামা কাপড়গুলো মেলবো। তো অর্ধেক জামা কাপড় মেলেছি, মেলতে মেলতেই দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তারপর আবার সেই নিয়ে চলে এলাম ভেতরে। আমি বলছি যে আর আমি মেলবই না, আর যা হবে হবে, তো আমি এখানেই জামা কাপড়গুলো মেলে দিই, করে যে ঘরে দড়ি টাঙিয়েছি তো এখানেই মেলে দিই, আর বাইরে নিয়ে যাব না। তো আজকের মতো ভিডিওটা আর বড় করব না, এতটাই রইলো। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো